আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার বিভিন্ন রোগের উপরে সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি সাফল্যের পথে ক্যান্সার পেশেন্ট, যার নাম হচ্ছে মিস্টার নয়ন, বাড়ি হলো ফরিদপুর নাগরকান্দা, যার ছিল হলো আজকে এই যে ধরে দিকে মিস্টার নয়ন এই যে বায়োপসি রিপোর্ট মিস্টার নয়ন, এই যে টিস্যু ফ্রম এসোফেগাল গ্রোথ, স্কিউমাস সেল কার্সিনোমা গ্রেড 3। গ্রেড 3টা দেখা যাচ্ছে। এই যে স্কিউমাস সেল কার্সিনোমা গ্রেড 3। তো এটা ধরা পড়ার পরে সে কটা 7টা কেমনে, সে 7টা কেমন, এই যে কেমোথেরাপি শিডিউল, এই যে কেমোথেরাপি অর্ডার, ঠিক আছে, এই সমস্ত ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে। সে 7টা কেমোথেরাপি নেওয়ার পরে সে শয্যাশায়ী হয়ে যায় এবং খাইতে পারতো না, মোটামুটি খুব কষ্টে হাঁটাচলা করতো, জোরে হাঁটতে পারতো না, গায়ে জ্বর থাকতো। তো সে আমার কাছে কীভাবে আসলো এবং তার কাছে আমি শুনবো। মিস্টার নয়ন, হ্যাঁ নয়ন, তুমি তোমার পরিচয় দাও, তোমার বাড়ি কোথায়? আসসালামু আলাইকুম। তুমি কিভাবে আসলে, তোমার কি কি হয়েছিল কেমোথেরাপি নেওয়ার পরে? মোহাম্মদ নগরকান্দা থানা। আমি এই জায়গায় ছিলাম, কাজলায় ছিলাম। মেডিকেল থেকে আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছিল আমার এক আত্মীয়র বাসায়। তো এই জায়গায় আসার পরে আমি খুব অসুস্থ ছিলাম। তো আমি আসরের নামাজের প্রতি আল্লাহর কাছে খুব কান্দাকান্দি করার পরে আমার এই জায়গায় সাইনবোর্ড ছিল মসজিদের সামনে, ওটা পড়তেছিলাম। তখন এক মুরব্বীর সাথে সে বলতেছে কি ক্যান্সারের কথা লেখা ছিল। জি, তখন সে আমার হাত ধরে বলে যে কি হয়েছে তোমার। আমি বললাম যে আমার এরকম সব শেষ, এখন তো আমার আর কিছু না, আমি বাঁচতে চাই। কটা কেমন দিয়েছিল? 7টা কেমো দিয়েছিলাম। 7টা কেমোতে কেমন খরচ গেছে? 7টা কেমোতে 35 করে নিছে, 30 করে নিছে। হ্যাঁ, আর কি আমি তো দরিদ্র, আমি একদম নর্মাল ফ্যামিলির। হ্যাঁ। তখন আমি তো পুরো আশ্বাস ছেড়ে দিয়েছি আমি তো আর বাঁচবো না। তখন আমাকে ওই মুরব্বী বলল যে ইনশাল্লাহ তুমি বাঁচবা। তুমি স্যারের কথা বললো যে তুমি স্যারের কাছে যাও, তার একটা কার্ড দিল আমারে। তখন আমি স্যারের ফোন দিলাম, স্যার বললো সরাসরি তুমি আমার কাছে আসো। তখন আমি রাত্রে আবার আসলাম, যে স্যারের সাথে কথা বলে ওষুধ নিলাম। ইনশাল্লাহ ওষুধ খাওয়ার পরে আমি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আর স্যার হলো গরিবের ডাক্তার। মোট কথা হলো যে গাড়ি ভাড়া না থাকলেও আপনি আসেন, ইনশাল্লাহ গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হয়। তার কথা হলো যে তুমি বেঁচে থাকো। এটা আমি মন থেকে বলতেছি, আমার কোনো শিয়ানো কথা না। আমি ছাড়ের এই জায়গা যতবার আসি আমি সবাইকে দাওয়াত দিই যে নামাজ পড়েও দোয়া করি সারা দিন আল্লাহ হায়াত দান করুক, যে সারাদিন এরকম আমার মতো গরিবরা আরও অনেকের এমন সেবা দিতে পারে। আলহামদুলিল্লাহ আমি এখন সকল দিকে আলহামদুলিল্লাহ। তুমি একা একা আসছো? জি, এখন আমি একা একা চলতে পারি, আসতে পারি একা একা। এতদিন আমি ওয়াইফ ছাড়া চলতে পারি নাই, আর এখন আমি একা একাই সব জায়গায় যেতে পারি। এমনকি আমি পুরোপুরি সুস্থতা আছে, হাঁটতে পারো এখন? না, হাঁটতে পারি সব কিছু। আমি আগে জোরে হাঁটতে পারতো না? আগে জোরে হাঁটতে পারি নাই। আগে এরকম হচ্ছে যে আমি হাঁটতে গেলে আমি মনে হয় যে পড়ে যাবো, এমন আমার ভিতরে একটা ভাব ছিল। দাড়ি ছিল না? দাড়ি চুল কিছু ছিল না আমার। আর আমার চেহারা পুরো বিকট দেখা যেত, মানুষ দেখলে ভয় পাইতো যে কিরকম একটা মানুষ ছিলাম। আমি আমার চেহারা দেখতাম না আয়নায় মাঝে মাঝে, যে আমার এরকম একটা অবস্থা ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার খুব সুস্থতা দান করছে স্যারের কাছে এসে। তাই ধন্যবাদ মিস্টার নয়ন। ফরিদপুর নাগরকান্দা, গ্রামের নাম কি? বাসাগাড়ি। বাসাগাড়ি থেকে আগত মিস্টার নয়ন। তাকে ওষুধ দেওয়া হয়েছিল, 8/6/2026। আজকে হলো 18ই জুলাই 2026। তার মানে কয় মাস হলো? ধরো যে 1 মাস, 2 মাস, 2.5 মাসের মতো। 2.5 মাসের মধ্যে তার দাড়ি ছিল না, তার দাড়ি গজিয়েছে। এই যে নয়ন, মিস্টার নয়ন, বয়স 37 বছর, ফরিদপুর নাগরকান্দা। এবং সবচেয়ে বড় কথা হলো, এটা আসলে ক্যান্সার রোগীদের গাঁথাচ্ছে একটা নিউজ আমি দিতে চাই, যে অনেকের ধারণা যে আমি তো কেমোথেরাপি নিয়ে ফেলছি, আর হয়তো আমার কেমো না নিয়ে আর হয়তো কোনো হোমিওপ্যাথি ওষুধ আমাকে ধরবে না, আমি এতগুলো কেমো নিলাম। তো আল্লাহর অশেষ রহমত,
এর আগেও আমি অনেকগুলো ভিডিও করেছি। যে মেয়েটার নাম ছিল সোহাগী, যার ছিল লিম্ফোথিক গ্ল্যান্ড ক্যান্সার, সে 5টা কেমো নিয়ে একদম শয্যাশায়ী হয়ে গেছিলো। সে এবং 5টা কেমো দেওয়ার পরে তাকে বলা হয়েছিল যে এই সোহাগী কখনো মা হইতে পারবে না। সে এখন প্রায় 1.5 বছর বেশি সময় আমার চিকিৎসায় আছে। সেই সোহাগী এখন সে 8 মাসের গর্ভবতী, কেমো নেওয়ার পরেও আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ ভালো রাখছে। তো আসলে এই ভুল ভাঙানোর জন্য আজকের এই আমার ভিডিও, যে কেমন নিলেও কেমন পরে হোমিওপ্যাথি ওষুধ কাজ করতে পারে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। সে আজকে ফরিদপুর থেকে একা একা আসছে, তার ওয়াইফ ছাড়া বা কোনো হেল্প ছাড়া। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনার চেম্বার কোথায়। তো আমার চেম্বার হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদ, ঢাকা। এর পিছনে আমার নিজের বাড়ি দোতলা চেম্বার। আর অনেকেই বলে যে আমি যে প্রথমেই বলি আমার পরিচয় দিই যে আমি অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। অনেকের ধারণা যে বাংলাদেশ ব্যাংকে এত পদে চাকরি করে এত ভালো ডাক্তার। আসলে ক্যান্সার ভালো করে আমাদের সহজ কথাটা, তবে সবাই মনে করে যে ভালো ডাক্তার। তো ভালোটা কীভাবে হইলো? অনেকে মনে করে যে ভুয়া দূর, এটা উনি ব্যাংকের জিএম না বা ইয়া না, এরকম একটা ইয়া থাকে, একটা ভুল ধারণা মানুষের একটা মনে জন্মায়। তো সেটার পিছনে আমার যুক্তি হলো যে আমার হোমিও পরিবারে জন্ম। যে আমার বাবা পাকিস্তান আমাদের ডাক্তার জয়নাল আবেদিন, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই করতেন। পরবর্তীতে আমার বড় ভাই আমার ওস্তাদ আমার পিছনে বসে আছে, এই যে ডাক্তার ফজলুর রহমান, উনি দিনাজপুর স্টেশন রোড ট্রেনটির সামনে ওনার চেম্বার ছিল। যারা দিনাজপুরের লোক বা যারা রংপুরের লোক বা যারা বগুড়া, পঞ্চগড়, তারা তার নাম জেনে থাকবেন। উনি পাকিস্তান আমল থেকে 2005 পর্যন্ত উনি চেম্বার করেছেন। এখন তো বাধ্য কারণে এখন করেন না চেম্বার। তো ওনার কাছে আমি দেখেছি যে ইন্ডিয়া, মাদ্রাজ, ভেলোর জেলে রুগী ভালো হইতো না, সেলা রুগী তার ওখানে ভালো হচ্ছে। এটা দেখে আমি হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হই। আমি 80-র দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো ইউনিভার্সিটি পড়া অবস্থা এরশাদের সময় ছিল, তখন 2 মাস ক্লাস গেলে 6 মাস বন্ধ থাকতো। ওই সময়টা আমি কোনো আড্ডা না দিয়ে বড় ভাই চেম্বারে বসতাম, তাকে হেল্প করতাম। দেখতাম যে রুগীরা 6 মাস আগে ঘাড়ি চলে আসছে, যে রুগীর ব্লাড দিতে হয় প্রতি মাসে মাসে, সেই রুগীর আর ব্লাড লাগে না। ইভেন কি দিনাজপুরের পত্রিকা, তখন বোধহয় দিনাজপুরে একটা পত্রিকা আছে, সেই পত্রিকায় নিউজ আকার আসছে যে দিনাজপুরের ইতিরানি রক্ত না নিয়ে সুস্থ আছে, ভালো আছে। যাকে ওই সময় ডাক্তার দিলীপ ধর বলা হয়েছিল যে এই মেয়েকে বাঁচানো যাবে না যদি তার স্প্লিনটাকে ট্রান্সপ্লান্ট না করা যায়, বা অনেক 10-20 লাখ টাকার মতো খরচ আছে, একমাত্র বাজেট দেওয়া ছিল। সেই রুগীটা তার চিকিৎসা সুস্থ ছিল। এগুলো দেখে আমি হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হই। আমি হোমিওপ্যাথি ভর্তি হই এবং আমি 1991 সালে DSMS কমপ্লিট করি। এটা ডিগ্রি আছে, ডিগ্রি নিতে হয়। যাই হোক, এটা করার পরে পরবর্তীতে আমি যখন ঘরে থাকতাম, আমার নিজস্ব একটা বক্স থাকতো, প্রাইমারি বক্স থাকতো, নিজে খাইতাম। আশেপাশের রুমমেট বন্ধু বান্ধব দিতাম। কখনোই আমাকে ইউনিভার্সিটি মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয়নি, কারণ তখনই আমি দেখছি যে আসলে হোমিওপ্যাথি কীরকম কাজ করে। এর পরবর্তীতে আমি মাস্টার্স শেষ করে আমি USA-তে একটা প্রজেক্টে জয়েন করি। সেই প্রজেক্টের কাজ হলো হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিংকে অডিট করা। তা আমি সেই পটুয়াখালী, গলাচিপা, রঙ্গপালদি নামে একটা হাসপাতালে যাই অডিট করার জন্য। যেই হাসপাতালের ডাক্তার আমাকে বলে যে থাকা, তো রিকোয়েস্ট করে আমি এখন থাকি। তো রঙ্গপালদি, গলাচিপা একটা হাসপাতাল আছে, গ্রাম্য যে হাসপাতালগুলো, সেখানে। তো নাস্তা খাওয়ার পর ডাক্তার বলে যে চলেন একটা রুগী আছে, দেখে আসি হাসপাতালে। তো দেখতে গেলাম, দেখি যে রুগী একটা স্যালাইন দেওয়া আছে। তাই বললাম যে রুগীটা কী সমস্যা। গার্জিয়ানকে বললাম যা খায় তাই বমি করে। তাই বললাম যে হোমিওতে এরকম ওষুধ আছে, খাইলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ করতে পারে। তো বলো যে আপনার কাছে আছে? বলে হ্যাঁ আমার কাছে আছে। মানে আমি যেখানে যাই আমার একটা নিজের জন্য একটা বক্স থাকে। অসুখ বসে হলে যে আমি আমার ওষুধ দিয়ে আমি সুস্থ হতে পারি। এখান থেকে কয়েকটা ডোজ দিই। এই ডোজ খাওয়ার পরে রুগীর খিদা বেড়ে যায়, রুগী সাগু খায়, বার্লি খায়। এবং পরের দিন সকালে রুগীর লোকজন আসে বলে স্যার আমার রুগী তো এখন ভালো হয়ে গেছে। আমি বললাম যে আমার তো অডিট শেষ, আমি এখান থেকে আবার নেক্সট উপজেলা আমি বাউফল যাব। তো আপনার ভালো কোনো হোমিও ডাক্তারকে দেখান। এই ঘটনাটা আমাকে আরও আকৃষ্ট করলো। এরপরে আমি সেই USA-র প্রজেক্ট থেকে আমি কেয়ার ইন্টারন্যাশনাল বিদেশি সংস্থায় জয়েন করি। কেয়ারের পোস্টিং ছিল আমার বরিশাল, বানুড়িপাড়া। ওখানে থাকাকালীন সময় বাংলা ব্যাংকের রিটার্ন ভাইবা দিয়ে আমি চিন্তা করলাম যে আমার বাড়ি হলো নর্থ বেঙ্গল, দিনাজপুর, আর আমার পোস্টিং হলো বরিশাল। এই অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা যাবে দিনাজপুর থেকে পাঠাবে আবার ঢাকা, বরিশালে। ততক্ষণ হয়তো সময় থাকবে না, হয়তো আমার লাখটা ভালো। যাই হোক, এই 4-এ এক আপা ছিল যার নাম ছিল নুরনাহার।
ওনার গ্লাসের নিচে আমি একটা খাম রেখে যাই যে যদি আমার চাকরি হয় আপা এই খামটা পোস্ট করবেন। তো একদিন দেখি যে জুন মাসের 1989 সালের জুন মাসের 8 তারিখে একটা চিঠি পেলাম যে বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয়েছে। যাই হোক, আমি বাংলা ব্যাংকে জয়েন করলাম। জয়েন করার পর ওই আপা, ওই নুরুন্না আপা আমাকে বললো, জাফরুল আমার দুইটা সমস্যা, উনি পরবর্তীতে জেনারেল হিসেবে রিটায়ারমেন্টে যায়। এক নম্বর হলো আমার ঠান্ডার সমস্যা, ঠান্ডা ভালো হচ্ছে না। 2 নম্বর সেকেন্ডারি স্টেরিটি, অর্থাৎ একটা বাচ্চা আছে, বাচ্চা হচ্ছে না। তো ওনাকে ওষুধ দিয়ে আমি সফল হইল। এরপরে আমি চাকরি করতেছি, ব্যাংক ছড়াই গেল, একজন ডাক্তার আছে। এইভাবে দেখা যাচ্ছে যে কারো কিছু হলে আমার কাছে আসতো, আমি ওষুধ দিলাম, কাজ হইতো, আমি চাকরি করতেছি অলরেডি তখন। তো বাংলাদেশ ব্যাংকের যারা, শুধু ব্যাংক না, বিভিন্ন ব্যাংকে যারা চাকরি করে তারা হুন্ডা লোন পায়, গাড়ির লোন পায়, বাড়ির লোন পায়। তো এরকম 1990-91 সালে যখন আমি হুন্ডা লোনের জন্য যে অফিসারের কাছে যাই, যে অনেক ভিড়, আমি পাত্তা পাচ্ছি না। একদিন সেই অফিসার নাম হলো আবুল কালাম আজাদ, উনি আমাকে ফোন দেয় যে আপনার যদি সঙ্গে কথা না বলি তো আমার রান্না করা বন্ধ। প্রতিদিন আমার ওয়াইফ আমাকে মনে করে দেয়, আমি ভুলে যাই। তো যাই হোক, আমাকে ফোন দিয়ে বললো, আমি ওষুধ দিলাম, উনি সফল হইল, ওনার বাচ্চা হইল। এইভাবে পুরো ব্যাংক ছড়ে গেলে ডাক্তার আছে, আমি চাকরি করতেছি। হয়তো লাঞ্চ আওয়ারের পরে বা কী বলে অফিস ছুটির পরে সন্ধ্যার সময় কারো কিছু বললে আগের দিন বলতে পরের দিন ওষুধ সাপ্লাই দিতাম, তারা ভালো হইতো। এইভাবে আমার 1989 সাল থেকে আমার চিকিৎসা চলছে। এবং 2022 সালের 1 এপ্রিলে আমি জেনারেল ম্যানেজার হিসেবে বাংলা ব্যাংক থেকে অবসরে যাই। অবসরে যাওয়ার পরে আমি হোমিওপ্যাথির প্রতি আগে থেকে আমার নেশা ছিল, আমি আরও পড়াশোনার অনেক সুযোগ পাই। এবং ওই সময় আমার চাচাতো ভাই, যার নাম ছিল কালাম, বাড়ি দিনাজপুরে, যে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ওই সময় আমি তাকে কিডনি ওষুধ দিয়েছি, কিন্তু আমি ভালো করতে পারিনি। তখন থেকে আমার মনে একটা ক্ষোভ ছিল যে কী আছে এর মধ্যে, কেন কিডনি রোগ ভালো হবে না। আমি সেটার উপর অনেক গবেষণা, রিসার্চ শুরু করি। এবং পরবর্তীতে এখন আমার এখানে এরকম রোগী আছে যে 21টা ডায়ালিসিস নেওয়া রোগী আর ডায়ালিসিস ছাড়া ভালো আছে। তারপরে ব্রেনের মধ্যে সিস্ট, যার নাম হলো এই রেহানা বেগম, যার বাড়ি হলো বরিশাল বানুড়িপাড়া। সেই রুগীটা ব্রেনের সিস্ট ভালো হয়েছে। এবং আমার ডাক্তার জাফরুল হক নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলে 111টা সাকসেসফুল ভিডিও আছে, যার মধ্যে যদি কারো আপনার মানে উৎসাহ থাকে, যে 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 সমস্ত রোগী ভুগছেন তারা যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন। যেমন ধরেন যে 137 নম্বর ভিডিও আছে ক্যান্সারের উপরে, একসঙ্গে 5টা বা 7টা ক্যান্সারের ভিডিও আছে 137 নম্বর এতে। 146, 147 কিডনির উপরে, যেটা ডায়ালিসিস করার রোগী, এখন ডায়ালিসিস লাগে না। 131 নম্বর ভিডিও হলো বন্ধাত্ম, যাদের বাচ্চা হয় না, অর্থাৎ জ্বরের টিউমার, জ্বরের শীত, বাচ্চা হচ্ছে না, অথবা বাচ্চা হচ্ছে 7 মাসে মারা যাচ্ছে, অথবা কোনো সমস্যা নেই, বাচ্চা হচ্ছেই না। এরকম বেশ কয়েকটা কেস একসঙ্গে 131 নম্বর ভিডিওতে আছে ইউটিউব চ্যানেলে, ডাক্তার জাফরুল হক নামে। এরপরে হলো ব্রেনের সিস্ট, যেটা বললাম রেহানা বেগম, সেটা হলো 121 নম্বর ইউটিউব চ্যানেলে, 121 নম্বর ভিডিওতে ব্রেনের সিস্টের এটা আছে। তারপরে 119 নম্বর ভিডিওতে আছে, যেটা আলামিন নামে একজন সৌদি প্রবাসী, যার ব্রেনের সে স্ট্রোক করছিল। স্ট্রোক করার পর নিউরোসাইন হাসপাতালে ভর্তি ছিল, যার 7 লাখ টাকা বাজেট দিয়েছিল যে অপারেশন করতে হবে। সেই রোগী অপারেশন না করে সুস্থ আছে, ভালো আছে, সে এখন সৌদি প্রবাসী, সৌদি আরবে আছে। সেই ভিডিওটা হলো 119 নম্বর ভিডিও। এরপরে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, অর্থাৎ লিভার সিরোসিস রোগী তো ভালো হয় না, আমার কাছে ভালো হওয়ার রেকর্ড আছে। আপনারা যদি দেখতে চান 130 নম্বর ভিডিওতে দেখবেন লিভার সিরোসিস। যে রোগীটা নাম হলো ডাক্তার সুবহান, বাড়ি হলো বরগুনা বেতাগি, যিনি মারা যাবেন, শরীরে পানি এসে পেট ফুলে গেছে, মারা গেলে কোথায় কবর দেওয়া হবে নির্ধারণ করা হয়েছিল। সে রোগী এখন সুস্থ, আলহামদুলিল্লাহ, সে ভালো আছে, সুস্থ আছে, এবং আমার এখানে এসে ভিডিও করে গেছে। তো যাই হোক, আমার ভিডিও অনেক লম্বা হচ্ছে, অনেকে আমাকে বলে যে আপনি এত ভিডিও লম্বা করেন কেন। তো আসলে বাধ্য হয়ে আমি করছি, যে আসলে যারা প্রথম দেখবেন তাদের অনেক রোগী অনেক প্রশ্ন করে, দূর বাংলা মাস্টার কি পরিসংখ্যানে অনার্স মাস্টার্স করে আপনি হোমিও ডাক্তার, আবার বাংলা ব্যাংকের জিএম, আবার হোমিও ডাক্তার, এটা সম্ভব? হাউ ইট ইজ পসিবল? তো আসলে না, এটা সম্ভব। আমি যে এতক্ষণ ব্যাখ্যা দিলাম, কাজে আমার মনে হয় আমার এই ব্যাখ্যার মাধ্যমে যাদের মনে এই সমস্ত কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে। তা আমি আমার ওস্তাদ, আমার বড় ভাই
এই ডাক্তার ফজলুর রহমান ভাইজান, এই যে আপনি দেখতে পাচ্ছেন, আল্লাহ তাকে তার নেঘাত কামনা করি। তার অনুপ্রেরণা, তার উৎসাহে আমি এই লাইনে আসতে পারছি, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। তাকে আমি তার নেঘাত করি এবং আমি আমার জন্য দোয়াতে সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।